স্বাগত বন্ধুরা উত্তরণ ইউটিউব চ্যানেলে আমার ক্লাস 10 অর্থাৎ দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের স্বাগত জানাই। আজকে আমি এই ভিডিওটি উপস্থিত হয়েছি তোমাদের জন্য। তোমাদের যে ইতিহাস আছে সেই ইতিহাস বিষয়ে যে দ্বিতীয় অধ্যায় সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা, তোমরা প্রত্যেকেই জানো সেখানে তোমাদের যে ফার্স্ট সাবমেটিভ যে পরীক্ষা এবং যে ফাইনাল পরীক্ষা মাধ্যমিক 2027, সেখানে বিভাগ গয়াতে যে 2 নম্বরের প্রশ্নগুলি পড়ে সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, যার মান 2, উত্তর সহ সাজেশান। তাই সময় না নষ্ট করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে। প্রথম প্রশ্ন, বামাবোধিনী পত্রিকা কেন প্রকাশিত হয়? উত্তর, ব্রাহ্ম নেতা কেশবচন্দ্র সেন ছিলেন নারী উন্নয়নের অন্যতম প্রবক্তা। মূলত তাঁরই অনুপ্রেরণায় স্ত্রীজাতি উন্নতি কল্পে বামাবোধিনী পত্রিকা প্রকাশিত হয়। নারীদের মতামত প্রকাশের এক গুরুত্বপূর্ণ মঞ্চ প্রদান করে বামাবোধিনী পত্রিকা। এগুলি কিন্তু 2 নম্বরের জন্য। বেশি উত্তর দীর্ঘায়ু করবে না, তাহলে লেখার সময় পাবে না। চলে যাব পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন। চলে এলাম বন্ধুরা পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন। গ্রাম বার্তা প্রকাশিকার মূল উদ্দেশ্য কী ছিল? ভিভিআই কাঙাল হরিনাথ সম্পাদিত গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকার প্রধান উদ্দেশ্য ছিল গ্রাম্য মানুষের ওপর জমিদার মহাজন নীলকরদের লাগামহীন শোষণ ও অত্যাচার এবং পরিণতিস্বরূপ অসহায় গ্রামবাসীদের দুঃখ দুর্দশার সংবাদ সর্বসমক্ষে তুলে ধরা। এছাড়া গ্রামের কল্যাণে দেশ হিতৈষী শহুরে মানুষের দৃষ্টি আকর্ষণ করা ছিল এই পত্রিকার উদ্দেশ্য। চলে যাব 3 নম্বর প্রশ্ন। হুতুম প্যাঁচার নকশার ঐতিহাসিক মূল্য নিরূপণ করো। উত্তর, কালীপ্রসন্ন সিংহের হুতুম প্যাঁচার নকশায় 19 শতকের কলকাতা কেন্দ্রিক আধুনিক শিক্ষায় শিক্ষিত ভোগবাদী নাগরিক জীবনের জীবন্ত চিত্র ফুটে উঠেছে। সেকালের কলকাতার ধনী মধ্যবিত্ত ও সাধারণ সমাজের ব্যভিচার বিল্লাস উচ্ছৃঙ্খলা পরশ্রীকাতরতা মিথ্যাচার হুজুগ প্রিয়তা প্রভৃতি নাগরিক জীবনের স্থূলতা তুলে ধরে এই বাংলার সামাজিক ইতিহাসের দলিল হয়ে উঠেছে। চলে যাব পরবর্তী প্রশ্ন। ভিভিআই দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটকের মূল বিষয়বস্তু কী ছিল? উত্তর, নীল দর্পণ ছিল দীনবন্ধু মিত্রের প্রথম নাটক। নীল দর্পণ ইউরোপীয় নীলকরদের অত্যাচারের কাহিনী এই নাটকে সবিস্তারে বিবৃত হয়েছে। তাঁর লেখনীর মাধ্যমে বাংলার কৃষক ও সাধারণ মানুষের প্রতি নীলকর সাহেবদের নির্মম নির্যাতনের চিত্র ফুটে উঠেছে এই নাটকে। উত্তরগুলো খুব সংক্ষেপে, প্রশ্ন মান কিন্তু 2, সাজেশান সহ এবং উত্তর তোমাদের সুবিধার্থে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে যাবে এবং উত্তরগুলি পারলে তোমরা স্ক্রিনশট হিসেবে রেখে দিতে পারো বা খাতায় লিখে নিতে পারো। চলে যাব বন্ধুরা পরবর্তী প্রশ্ন। ভিভিআই শিক্ষাক্ষেত্রে 1813 খ্রিস্টাব্দে সনদ আইনের গুরুত্ব কী ছিল? ভিভিআই 1813 খ্রিস্টাব্দে সনদ আইনের দ্বারা ভারতীয়দের শিক্ষা খাতে বাৎসরিক 1,00,000 টাকা মঞ্জুর করা হয়। তবে পরে ওই টাকা ইংরেজি না দেশীয় শিক্ষার জন্য ব্যয় করা হবে তা নিয়ে বিরোধ সৃষ্টি হয়। চলে যাব 6 নম্বর প্রশ্নে বন্ধুরা। চলে এলাম 6 নম্বর প্রশ্ন। ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রবর্তনের জন্য রামমোহন রায় কবে কাকে তাঁর ঐতিহাসিক চিঠিটি লেখেন? ভিভিআই 1823 খ্রিস্টাব্দে ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রবর্তনের জন্য রামমোহন রায় লর্ড আর্মহার্স্টকে তার ঐতিহাসিক চিঠিটি লেখেন। তবে লর্ড আর্মহার্স্টের পক্ষ থেকে এই চিঠির কোনো উত্তর দেয়া হয়নি। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন। ভিভিআই কাদের শ্রীরামপুর ত্রয়ী বলা হয়? উইলিয়াম কেরি, জোশুয়া মার্সম্যান ও উইলিয়াম ওয়ার্ডকে শ্রীরামপুর ত্রয়ী বলা হয়। ভিভিআই। চলে যাব বন্ধুরা 8 নম্বর প্রশ্ন। স্কুল বুক সোসাইটি ও কলকাতা স্কুল সোসাইটি কবে কেন প্রতিষ্ঠিত হয়? 1817 খ্রিস্টাব্দে দারিদ্র স্কুল ছাত্রদের মধ্যে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণের জন্য ডেভিড হেয়ার স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন। 1818 খ্রিস্টাব্দে ডেভিড হেয়ার সদ্য প্রতিষ্ঠিত স্কুলগুলি দেখাশোনা করার জন্য প্রতিষ্ঠা করেন কলকাতা স্কুল সোসাইটি। চলে এলাম বন্ধুরা পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন। 9 নম্বর প্রশ্ন। উডের নির্দেশনামা কি? ভিভিআই। উত্তর, ভারতের ভবিষ্যৎ শিক্ষা কাঠামো গঠনের উদ্দেশ্যে 1854 খ্রিস্টাব্দে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বোর্ড অব কন্ট্রোলের সভাপতি স্যার চার্লস উডের অধীনে একটি শিক্ষা কমিশন নিযুক্ত হয়।
এই কমিশন প্রাথমিক মাধ্যমিক শিক্ষার জন্য যে সুপারিশ পেশ করে তা উডের নির্দেশনামা নামে পরিচিত। চলে যাব 10 নম্বর প্রশ্ন। উডের নির্দেশনামার প্রধান দুটি সুপারিশ উল্লেখ করো। উত্তর, উডের নির্দেশনামার প্রধান দুটি সুপারিশ হলো: 1. কলকাতা, বোম্বাই ও মাদ্রাজে একটি করে বিশ্ববিদ্যালয় স্থাপন করা। 2. একটি স্বতন্ত্র শিক্ষা দপ্তর প্রতিষ্ঠান করা। চলে যাব 11 নম্বর প্রশ্নে বন্ধুরা। চলে এলাম বন্ধুরা 11 নম্বর প্রশ্ন। ভিভিআই উডের প্রতিবেদনকে পাশ্চাত্য শিক্ষার ম্যাগনা কার্টা বলা হয় কেন? 1854 খ্রিস্টাব্দে চার্লস উডের শিক্ষা সংক্রান্ত প্রতিবেদনের সুপারিশ মেনে ভারতে শিক্ষা প্রসারে ব্রিটিশ সরকার কতকগুলি যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করে। এই সুপারিশ মেনে কলকাতা, বোম্বে ও মাদ্রাসে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা সহ বহু প্রাথমিক মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, প্রাথমিক শিক্ষা দপ্তর ইত্যাদি গঠিত হয়। তাই উডের প্রতিবেদনকে ভারতে শিক্ষা বিস্তারের ম্যাগনা কার্টা বলা হয়। ম্যাগনা কার্টা কথার অর্থ হল মহাসনদ, যা কোনো ব্যবস্থায় আমূল পরিবর্তন আনে। চলে যাব বন্ধুরা 12 নম্বর প্রশ্ন। বাংলার নারী শিক্ষা বিস্তারে রাজা রাধাকান্ত দেবের ভূমিকা বিশ্লেষণ করো। মাধ্যমিক 2017তে এসেছে। উত্তর, 19 শতকে নারীদের শিক্ষা বিস্তারে অগ্রণী ভূমিকা পালন করে শোভাবাজারের জমিদার রাধাকান্ত দেব। 1817 খ্রিস্টাব্দে স্থাপিত স্কুল বুক সোসাইটি এর সম্পাদক রাধাকান্ত দেব রক্ষণশীল হিন্দু নেতা হলেও সেই যুগে তিনি নারী শিক্ষার অন্যতম পৃষ্ঠপোষক ছিলেন এবং নারীদের জন্য বহু স্কুল স্থাপন করেন। তাঁর নেতৃত্বে স্কুল বুক সোসাইটি অধিকাংশ সহশিক্ষামূলক বা কো-এড শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেন। এছাড়াও গৌরমোহন বিদ্যালঙ্কার দ্বারা রচিত স্ত্রী শিক্ষা বিধায়ক গ্রন্থটি মুদ্রিত আকারে প্রকাশ করেন রাধাকান্ত দেব, যা নারী শিক্ষা বিকাশ সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চলে এলাম 13 নম্বর প্রশ্ন। রামমোহন রায় ও ইয়ং বেঙ্গল দলের সমাজ সংস্কার আন্দোলনের লক্ষ্যের মধ্যে পার্থক্য কোথায়? রামমোহন রায়ের সমাজ সংস্কার আন্দোলনের লক্ষ্য ছিল গঠনধর্মী, আর ইয়ং বেঙ্গল দলের সমাজ সংস্কার আন্দোলনের লক্ষ্য ছিল হিন্দু ধর্মের চিরাচরিত প্রথাগুলির বিলোপ সাধন। চলে এলাম বন্ধুরা 14 নম্বর প্রশ্ন। ভারতীয় ব্রাহ্ম সমাজ বিভক্ত হলো কেন? মাধ্যমিক 2017। ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজের প্রধান নেতা কেশবচন্দ্র সেন নিজ নাবালিকা কন্যা সুনীতি দেবীর সঙ্গে কোচবিহারের মহারাজা নৃপেন্দ্র নারায়ণের বিবাহ দেন। এই ঘটনায় ক্ষুব্ধ শিবনাথ শাস্ত্রী, আনন্দমোহন বসু প্রমুখের নেতৃত্বে একদল ব্রাহ্ম ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ থেকে বেরিয়ে গিয়ে 1878 খ্রিস্টাব্দে সাধারণ ব্রাহ্ম সমাজ গঠন করেন। চলে যাব 15 নম্বর প্রশ্ন। ভিভিআই শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কি? 1813 খ্রিস্টাব্দে সনদ আইন দ্বারা ভারতের শিক্ষা খাতে বরাদ্দকৃত বাৎসরিক 1 লক্ষ টাকার ব্যয় শিক্ষার প্রসার ও তা তত্ত্বাবধানের জন্য 1823 খ্রিস্টাব্দে লর্ড আমহার্স্ট গঠন করে জনশিক্ষা কমিটি। এই কমিটির সদস্য প্রিন্সেপ কোলব্রুক, উইলসন, গিলক্রিস্ট প্রমুখ প্রাচ্যবাদী ভারতে প্রাচ্য রীতিতে শিক্ষাদানের পক্ষপাতী ছিলেন। অন্যদিকে কোলভিন, আলেকজান্ডার ডাফ, মেকলে, স্যান্ডার্স প্রমুখ পাশ্চাত্যবাদী পাশ্চাত্য শিক্ষার সমর্থক ছিলেন। ফলে দুই গোষ্ঠীর মধ্যে যে বিবাদ দেখা দেয় তা প্রাচ্য পাশ্চাত্য বিতর্ক নামে খ্যাত। চলে যাব আমরা পরবর্তী প্রশ্ন 16 নম্বর প্রশ্ন। নব্যবঙ্গ গোষ্ঠী কাদের বলা হয়? ভিভিআই হিন্দু কলেজের পর্তুগিজ বংশোদ্ভূত অধ্যাপক লুই ভিভিয়ান ডিরোজিও ও তার অনুগামী ছাত্রদল নব্যবঙ্গ গোষ্ঠী নামে পরিচিত। এরা মূলত হিন্দু ধর্মের গোঁড়ামি, রক্ষণশীলতা ও মূর্তি পূজার বিরোধিতা করে যুক্তিবাদী ও প্রগতিশীল চিন্তাভাবনার প্রসারে তৎপর ছিলেন। এই গোষ্ঠীর কয়েকজন উল্লেখযোগ্য সদস্য ছিলেন কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, রামগোপাল ঘোষ, প্যারীচাঁদ মিত্র, দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায় প্রমুখ। চলে এলাম 17 নম্বর প্রশ্ন।
ব্রাহ্ম সমাজের যে কোনো দুটি সমাজ সংস্কারক কাজের উল্লেখ করো। উত্তর, রাজা রামমোহন রায় দ্বারা প্রতিষ্ঠিত ব্রাহ্ম সমাজ পরবর্তীকালে দেবেন্দ্রনাথ ও কেশবচন্দ্র সেনের নেতৃত্বে বিভিন্ন সমাজ সংস্কারমূলক কর্মসূচি গ্রহণ করে। এগুলির মধ্যে উল্লেখযোগ্য হল বহু বিবাহ, বাল্যবিবাহকে নিষিদ্ধ করা, 2 অসবর্ণ বিবাহকে স্বীকৃতি দেয়া। এই কর্মসূচির ফলে ব্রিটিশ সরকার 1872 খ্রিস্টাব্দে 3 আইন পাশ করে। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই থাক। দ্বিতীয় অধ্যায় থেকে আমরা অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী যে প্রশ্নগুলো 2 নম্বরে 17টি সাজেশন দিলাম, পরবর্তীকালে আমরা 4 নম্বর প্রশ্নের উত্তর নিয়ে আসব। ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে যেও। ধন্যবাদ।